একটু শুনবেন? আপনি? ওই দরজাটা খোলা ছিল তো, ওটা দেখে ঢুকে পড়লাম। হ্যাঁ, কিন্তু কে আপনি? না, আপনি তো আমাকে চিনবেন না। ওই বাড়ির বাইরে নম্বর লেখা ছিল, ওটা দেখে ঢুকলাম। আচ্ছা, এখানে কিরণমালা বলে কেউ থাকেন? কে এসেছে গো? একটু কিরণমালাকে ডেকে দেবেন, তার নামে একখানা চিঠি আছে। বুঝতে পেরেছি, সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। এই একটা মানুষের জন্য আমাদের বাড়ির সবাইকে বিপদে পড়তে হচ্ছে। দাঁড়াও না দিদি ভাই, কেউ এসে কিরণকে ডেকে দিন বললেই তো আর হলো না। আগে যিনি এসেছেন তার সঙ্গে কথা বলতে হবে, তারপর তো কিরণকে ডাকার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, আপনার পরিচয়টা আপনি আগে দিন তো। এরকম হন্তদন্ত হয়ে ছুটে এসে কিরণমালার খোঁজ করছেন, আপনার পরিচয়টা কি? কিরণের খোঁজ কেন করছে সেটা তো আপনার না বোঝার কথা নয় দাদা। এখন এরকম হবে, মাঝে মাঝে এই কোনো না কোনো অপরিচিত লোক হঠাৎ করে বাড়িতে এসে চড়াও হয়ে ওই কিরণমালার খোঁজ করবে, হবে এরকম। ইনফ্যাক্ট এখন তো এরকমই হওয়ার কথা। আমরা তো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। দাঁড়াও দাঁড়াও মিমি, দাঁড়াও। দেখছো তো আমি কথা বলছি। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা এখনো দিচ্ছেন না কেন? আপনি বলুন না, আপনি কে, কি চাই আপনার? আচ্ছা বলো তো মেয়ে, এই যে তুমি কিরণমালার কথা বললে না, তাকে তুমি কতদিন ধরে চেনো? কি আশ্চর্য, চেনা তো অনেক দূরের কথা, আমি তো কোনোদিন তাকে চোখেই দেখিনি। আমাকে একজন এই চিঠিটা দিয়ে বললো এখানে দিয়ে যেতে, তাই তো আমি দিতে এলাম এই চিঠিটা। সর্বনাশ, যা ভয় করেছিলাম তাই, ওই খুনের চক্করে পড়লাম তো আমরা। হায় ভগবান, একেবারে ইনফর্মার পাঠিয়ে দিয়েছে তো বাড়িতে। ও দিদি ভাই, বাড়িটা তো আর বাড়ি রইল না গো। দাঁড়াও না মিস্তি ভাই, আমাকে দেখতে দাও না, আমি তো একজন জার্নালিস্ট নাকি। শুনুন, কে কে কি চিঠি দিয়ে পাঠিয়েছে আপনাকে? বাবারে বাবা, এত কিছু হবে জানলে এখানে আসতাম নাকি? এই জন্যই লোকে বলে যে পরোপকার করতে নেই। হাসপাতালে একজন অসুস্থ হয়ে শুয়ে রয়েছে, সে আমাকে বললে এখানে এই চিঠিটা পৌঁছে দিতে, তাই তো আমি এসেছি। এখানে এসে হাজারটা ঝামেলার মধ্যে জড়ানো। এই মুশকিল, যিনি আপনাকে পাঠিয়েছেন তার নামটা কি? পেশেন্টের নাম ময়না চৌধুরী। সে আবার কে? কি করে বলি বলো তো? যাকে, তিনি তো ঘরেই আছেন, তাকে ডাকা হোক। সে তো সৌম্য ঘরে আছে। এই সৌম্যকে এসবের মধ্যে জড়িও না, কি দরকার বলা যায় না শেষকালে কিসের থেকে কি হয়ে যাবে। কি আশ্চর্য, তোমরা একটা সামান্য কথা কেন বুঝতে পারছো না, আমার মাথায় ঢুকছে না। রঞ্জা তো সৌম্য স্ত্রী। এখন রঞ্জা যদি কোনো ব্যাপারে জড়িয়ে পড়ে তাহলে তো আইনত সৌম্যকেও জড়িয়ে পড়তে হয়। শুধু তাই নয়, আমাদের পরিবারের সকলের খোঁজ পড়বে। কিন্তু উনি যখন বলছেন যে উনি একজন নার্স, তখন আচ্ছা ঠিক আছে, আমি ওদের দুজনকে ডেকে দিচ্ছি। শোনো, তোমরা কেউ একজন চিঠিটা একটুখানি পড়ে ফেলের মধ্যে। এই চিঠিটা একটু দেখান তো। দাঁড়ান দাদা, আমি দেখছি, দিন তো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, তুই বরং কর। তাহলে আমি যাই। হ্যাঁ, দাঁড়ান, এত সহজে যাবেন কি? আপনি আদৌ সত্যি কথা বলছেন কিনা, বা আপনি নার্স কিনা সেটাও তো আমাদের জানা দরকার, তাই না? দাঁড়ান এখানে। কি হলো রে বাবা, কিন্তু ভালো ঝামেলায় পড়লাম। নিন, কি প্রমাণ নেবেন নিন, আমি যাচ্ছি না। কোনো এক ময়না চৌধুরী কিরণকে লিখেছে, কিন্তু সম্বোধনের জায়গায় ব্র্যাকেটে আবার নার্গিস লিখেছে। কই, কার চিঠি দেখি? দাঁড়া সৌম্য, আমি চিঠিটা পড়ছিলাম, পড়ি। হ্যাঁ রঞ্জা, এই ময়না চৌধুরী কে?
দাও না মা, উনি তোমার কে হন? কোনো আত্মীয়? আহা, আত্মীয় হবে কি করে? আরে কোনো মুসলমান মেয়ের আত্মীয় হিন্দু হতে পারে নাকি? দেখছো না নাম লেখা আছে কি ময়না চৌধুরী। ময়না কখনো কোনো মুসলমান মেয়ের নাম হতে পারে? কি আশ্চর্য! আত্মীয় কি শুধু নিজের ধর্মের হলেই হয়? তাহলে কি রঞ্জা আমাদের আত্মীয় হতে পারতো কোনোদিন? চিঠিটা পড়ি দাদা। প্রিয় বোন কিরণ, নার্গিস, আমি বর্তমানে হাসপাতালের বিছানায় শুইয়া মৃত্যুর জন্য দিন গুনিতেছি। আমার শেষ ইচ্ছা মৃত্যুর পূর্বে একটিবার তোমার সঙ্গে দেখা হয়। যদি এই অনুরোধ রাখো তাহলে মরিয়া শান্তি পাই। ইতি তোমার চোখের বালি ময়না। তাই চোখের বালিটা কে শুনি? শোনো, আমি বলছি এই চোখের বালিটালি কেউ নয়, মানে এগুলো হচ্ছে সব সাংকেতিক ভাষা। মানে এমনটাই হতে পারে ওই চিঠিটা এইটা যিনি লিখেছেন তিনি কোনো মহিলাই নন। একদম একদম ঠিক বলেছো, একদম ঠিক কথা। এটা চিঠিটা রেখে দাও, হাতছাড়া করবে না চিঠিটা। রঞ্জা মা, তোমার জানাশোনা যদি কেউ এই চিঠিটা লিখে থাকেন তাহলে তুমি সকলকে বলেই দাও না। কেন শুধু শুধু আমাদের ধোঁয়াশার মধ্যে রাখছে বলো তো? এতে তো আমরা সকলে তোমাকে ভুল বুঝতে পারি। বাবা, উনি তো রঞ্জার পরিচিত, আমি জানি, রঞ্জা বলেছে আমাকে। মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। আমি জানি না সৌম্য ওই মেয়েটা তোকে কিভাবে বশ করেছে। ওকে বাঁচাবার জন্য আজকাল তুই যেরকম খুশি মিথ্যে কথা বলতে পারিস। ছি সৌম, ছি। সৌম্য, একটা জিনিস বুঝতে পারছো না? বিপদটা একা তোমার হবে না, এ বাড়ির সকলের হবে। সকলকে অ্যালার্ট থাকতে হবে। ওকে বাঁচাবার চেষ্টা করে ওকে আড়াল করে কোনো লাভ নেই, বরং ওকে সত্যি কথাগুলো বলতে বলো, তাহলে আমরা মানসিকভাবে সকলে প্রস্তুত থাকতে পারবো। বাবা, আমাদের বাড়ির লোকেদের এখন কি অবস্থা হয়েছে জানো তো? ওরা যে কোনো উপায়ে রঞ্জাকে ক্রিমিনাল সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা সাধারণ সত্যি কথা সহজভাবে নিতে পারছে না, বিশ্বাস করতে পারছে না, একেবারে কালঘাম ছুটে যাচ্ছে। এই যে ময়না চৌধুরী, এ তো রঞ্জার পরিচিত, একই দেশের লোক, একই জায়গায় থাকতো ওরা। এখন এই দেশে এসেছে, রঞ্জার খবর পেয়েছে, সেই জন্য দেখা করতে চেয়েছে। তো এর মধ্যে এত অবিশ্বাসের কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সৌম্য, তুমি আমাকে বড় শান্তি দিলে বাবা। দেখো, যে মেয়েটাকে এতদিন ধরে সন্তানের মতো ভালোবেসে এসেছি, আর সম্বন্ধে কোনো অজানা আশঙ্কা মানে মনের মধ্যে একটা ভীতির সৃষ্টি করে, সেই ভয়টুকু তুমি কাটিয়ে দিতে পারবে না মা? হ্যাঁ, তুমি ওই আনন্দেই থাকো, আর আমাদের সংসারটা উচ্ছন্নে যাক একেবারে। দাদা, একদিন আপনাকে এমন মাসুল গুনতে হবে না আজকের এই সরলতার জন্য, যে কেউ যদি জেনে শুনে আগুনে ঝাঁপ দেয় তাহলে কার কি করার থাকতে পারে? আপনি আপনি আসতে পারেন, আপনার কোনো ভয় নেই। ধন্যবাদ। রঞ্জামা, আমি কিন্তু বিশ্বাস করি না যে আমি আগুনে ঝাঁপ দিয়েছি। আমার বিশ্বাসটা ঠিক নয় মা। বাবা,
আমি জানি যে রঞ্জা একদিন না একদিন ঠিক প্রমাণ করে দেবে যে ও কোনো অন্যায় করেনি, আর একদিন ও আমাদের বাড়ির অপরিহার্য একজন হয়ে উঠবে। তুমি দেখো, এটা আমার বিশ্বাস। আর বাবা, রঞ্জার সঙ্গে বিয়ে দিয়ে তুমি কোনো ভুল করনি, এটাও আমি জানি। রঞ্জা, তোমাকে একবার আমার সঙ্গে বেরোতে হবে, বুঝলে? আশা করছি বুঝতে পারছো যে কোথায় যাওয়ার কথা বলছি। না, বুঝতে পারতেছি না। সে কি? আমার তো ভাবতে সত্যি খুব অসুবিধা হচ্ছে যে তোমার কি বুদ্ধি কমে গেল নাকি? ভাবির নিকট যাইতে কইতেছেন না? এক কথার কতবার বলতে হবে? বলেছি না আপনি আজ্ঞে করে কথা বলবে না? স্ত্রী হয়ে স্বামীকে আপনি বলছো, শুনতে খারাপ লাগে না কানে? দেখো রঞ্জা, তুমি তো বুঝতেই পারছো যে সারাটা জীবন যখন আমার সঙ্গে তোমায় কাটাতেই হবে, তখন আর কি হলো? কিছু বলছো না যে? কিছু একটা বলো। আরে বাবা, কিছু একটা উত্তর দাও। দেখো, এইভাবে চুপ করে থাকলে কিন্তু চলবে না। আমার অসহায়তার সুযোগ লইয়া আপনি আমার লগে খেলতেছেন। হ্যাঁ, দোষ হয়তো আমার আছে যে আমি আপনাকে বাসায় অভিনয় কইরা মিথ্যা পরিচয় থাকছি। তো একখান কথা ভাইবা দেখেন সৌম্যবাবু, দোষ কিন্তু আপনারও কিছু কম নাই। আমি কিন্তু আপনারে ঠকাই নাই সৌম্যবাবু, আপনি আমারে ঠকাইতেছেন। বলতে পারলে, কথাটা এইভাবে বলতে পারলে তুমি? তোমার সত্যি মন বলে কিচ্ছু নেই। আমি তোমায় ঠকাচ্ছি? আমি যদি তোমায় ঠকাতাম তাহলে তোমাকে ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে ভর্তি করতাম রঞ্জা। আমি যদি সত্যি তোমায় ঠকাতাম তাহলে তোমার আর সৌর্য সম্পর্ক আছে জানার পর তার স্ত্রীর কাছে তোমাকে যেতে বলতাম, নাকি তাকেই বাড়িতে আসতে অনুরোধ করতাম? কোনটা? এইগুলি তো আপনার অন্যায় সৌম্যবাবু। আপনি আমারে লইয়া খেলতেছেন। ওই পরিবারের লগে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। বেশ, এই যদি আমার নিয়তি হয় তাহলে আমি আমার নিয়তিরে মাইনে লইতেছি। আমি আমার জীবনে বাকি দিনগুলি আপনার স্ত্রীর পরিচয় কাটিয়ে দিব। তবে আপনি কেন আবার আমারে ভাবিনি যাইতে কইতেছেন? কেন কইতেছেন? না, আমি আমার জীবনে এই জটিলতা আয়ের হইতে দিব না। আমি আপনার পরিবারে থাকুম, আর আপনার পরিবারের লোক আমারে ভুল বুঝবো, এ আমি আর হইতে দিব না সৌম্যবাবু। আমি দেখছি তুমি তো একজন অদ্ভুত ইনহিউম্যান মানুষ। কি? আমি ইনহিউম্যান মানুষ? নয়,
একজন মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে চিঠি লিখে পাঠিয়েছে তোমার সঙ্গে দেখা করতে চান, আর তুমি আমার তো মনে হয় তুমি আমাকে না জানিয়ে লুকিয়ে ঠিক দেখা করতে যেতে ওনার সঙ্গে, আমি না জানলে। না, আমি যাইতাম না। আমি যাইতাম না। আমি তো এই চিকিৎসক নই যে যাইয়া তারে সারিয়া তুলো। তাছাড়া আমার লাখান একখান নগণ্য মায়েরে তার কি এরিবে দরকার? তার কিসের অভাব? তার নিকট তার স্বামী আছেন, ধন্বন্তরী শ্বশুর আছেন, পরিবারের সকলে আছেন। তারা তারে ঠিক সেবা যত্ন করে সারিয়া তুলবেন। না না না, তোমাকে সেবা যত্ন করে সারিয়ে তোলার জন্য উনি নিশ্চয়ই ডাকেননি। তাছাড়া তো আর কোনো কারণ নাই সৌম্যবাবু। আমি তার কোন কামে লাগুম? যদি কোনো কারণ নাও থাকে, তোমার মানবিকতা কি বলে বলো? একজন মানুষ তোমার সঙ্গে দেখা করতে চাইছে না, তুমি হ্যাঁ, আমি যে অমানবিক তা আপনার থেকে ভালো আর কে জানে কোন। কিন্তু আমি তো তোমাকে অমানবিক হতে দিতে পারি না রঞ্জা। আমার তো একটা দায়িত্ব আছে না? আচ্ছা, আপনি কি চান কোন তো? আমি চাই আমার স্ত্রী এমন একজন হবেন যার এই পৃথিবীতে তার সমতুল্য কেউ হবে না, কেউ থাকতেই পারে না।